আচ্ছা, ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে ডিভি একটা পপুলার থিম। আচ্ছা, ডিভি নট অনলি এ থিম, ঠিক আছে, ডিভি অনলি থিম না, এটা একটা বিল্ডার প্লাস থিম। বিল্ডার প্লাস থিম মানে কি, যে ডিভির থিমের নিজস্ব বিল্ডার আছে। বিল্ডার বলতে কি, আমরা যদি পেজ তৈরি করতে চাই, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে যদি কোনো পেজ তৈরি করতে চাই, অবশ্যই আমার একটা জিনিস লাগবে, আর সেটাই হচ্ছে বিল্ডার। এই বিল্ডার দিয়ে আমরা কন্টেন্ট গুলা ম্যাপিং করতে পারি, যে আমার কোথায় কোন কন্টেন্টটা বসবে। ধরলাম যে আমার সবার উপরে একটা ইমেজ দিব আমরা, তাহলে বিল্ডারের ভিতর একটা ইমেজ নামে একটা মডিউল থাকতে পারে, বা একটা অপশন বলতে পারেন যে একটা মডিউল আছে যে ইমেজ নামে, সেই ইমেজটা আমরা বিল্ডার থেকে পিক করে ওইখানে বসাই দিতে পারি। এবং তারপরে আমি ইমেজটা সেট করে দিলাম কোন ইমেজটা বসবে, সাথে সাথে কিন্তু আমার ওই ইমেজটা রেডি। এরকম হয়তো আমরা তারপরে যাচ্ছি হয়তো একটা সার্ভিস নামে একটা সেকশন। তো সার্ভিস হচ্ছে একটা টেক্সট, তাই না, বিল্ডারের ভিতর হয়তো একটা মডিউল আছে যেটা টেক্সট নাম। তো টেক্সট মডিউলটা ইউজ করে আমরা ইজিলি ওইখানে টেক্সট বসাই দিতে পারি সার্ভিসেস। তারপরে হয়তো আমরা নিতে চাচ্ছি যে সার্ভিসেস এর ভিতর হয়তো 3টা কলাম থাকবে, 3টা কলামে 3টা সার্ভিস আমি এক্সপ্লেইন করব। তো তাহলে আম, এই বিল্ডারের ভিতর আবার সিস্টেম আছে যে রো নিতে পারবেন আপনি, হয়তো বিল্ডারের ভিতর মডিউলটার নাম রো। তো রো নিতে পারেন, রো এর ভিতর কয়টা কলাম নেবেন সেটাও সিস্টেম দেয়া আছে বিল্ডারে। তো এটাই হচ্ছে বিল্ডারের কাজ, যে আপনি যে কোনো ধরনের পেজ তৈরি করার ক্ষেত্রে আপনি এই বিল্ডারটা ইউজ করতে পারেন। তো সব থিমেরই একটা বিল্ডার থাকে, সেটা হতে পারে তাদের নিজস্ব বিল্ডার, হতে পারে তারা অন্য কোনো বিল্ডার ইউজ করে তাদের থিমটা ডেভেলপ করছে। যেমন ম্যাক্সিমাম থিম দেখবেন যে তাদের কাছে ডাব্লিউপি পেজ বেকারি নামে একটা পেজ বিল্ডার থাকে, বা যেটা ভিজুয়াল কম্পোজার নামেও পরিচিত। তো ডিবি সেটা ইউজ করে নাই, ডিবির নিজস্ব বিল্ডার আছে, সেটা হচ্ছে ডিবি বিল্ডার। তো ডিবি একটা বিল্ডার প্লাস ডিবি একটা থিম। কারণ কি, ডিবি থিমে কিছু লেআউটও আছে। থিমের যেরকম লেআউট থাকে এদের কাছেও এরকম লেআউটের সংগ্রহ আছে, আপনি সেই লেআউট গুলো চাইলে ইম্পোর্ট করে ইউজ করতে পারেন, প্লাস আপনি সেগুলো কাস্টমাইজও করতে পারেন। তো ডিবি বেশ বেশ পাওয়ারফুল, তাই না, এই দিক থেকে যে ডিবি একটা বিল্ডার হিসেবেও কাজ করছে, একটা থিম হিসেবেও কাজ করছে। তো অন্যান্য থিমের মতো ডিবি থিমটা দেখা যাচ্ছে মার্কেট প্লেসে ওইভাবে পাওয়া যায় না। ওইভাবে বলতে কিভাবে, দেখবেন যে ম্যাক্সিমাম থিমই থিম ফরেস্ট নামে মার্কেট প্লেসে সাবমিট করা থাকে। থিম ফরেস্ট নামে মার্কেট প্লেসে তারা সেল করে। যেমন ওয়ার্ডপ্রেসের সবচেয়ে প্রচলিত থিম কোনটা, যে সবচেয়ে সেল হওয়া বেশি থিমের মধ্যে অ্যাভাডা থিম একটা, ব্রি থিম একটা, ব্রিজ থিম একটা। এরা কিন্তু নিজেরা কিন্তু সেই থিমগুলো সেল করে না, এরা দেখা যাচ্ছে থিম ফরেস্টে সাবমিট করেছে এবং থিম ফরেস্ট থেকে মার্কেটিং করে এই থিমগুলো সেল করা হয়। কিন্তু ডিভির থিমটা আপনারা দেখবেন যে এই থিমটা থিম ফরেস্টে নাই। এই থিমটা, ডিবি থিমটা, ওরা নিজস্ব ওয়েবসাইট এলিগেন্ট থিম নামের একটা ওয়েবসাইটের মাধ্যমে সেল করে, ওদের নিজস্ব কোম্পানি এটা। এখানেই ওরা ওই ডিবি থিম প্লাস ডিবি বিল্ডার দুইটাই সেল করে। এবং বিভিন্ন জায়গায় র্যাঙ্কিং এ দেখবেন যে ডিবি থিমটা বেশ র্যাঙ্কিং এ আছে, তাই না, 1 or 2 নাম্বারে কিন্তু আছে। তো 1 নাম্বারে 2 নাম্বারে আছে কিনা সেটা আপনার দেখার বিষয় না, আপনার দেখার বিষয় কোনটা, যে আপনি ডিবি নিয়ে কাজ করতে পারছেন কিনা, বা আপনার যে থিম নিয়ে আপনি কাজ করতে পার্সোনালি প্রিফার করেন সেইটা নিয়ে আপনি কাজ করতে পারেন। ওদের র্যাঙ্কিং আমাদের কাছে কোনো বিষয় না, তবে র্যাঙ্কিং আমাদের হেল্প করে যে আসলে কোন থিমটা আসলে বেশি পপুলার এইটা বোঝার জন্য। তো এইটাও আমরা জেনে নিলাম যে ডিবি থিম অনেক বেশি পপুলার। তো এই বিষয়গুলো গেল ডিবি থিম সম্পর্কে। এখন ডিবি থিম কেন ইউজ করা হয়, বা ডিবি থিম কেন এত পপুলার হলো। ডিবি থিমের পপুলারিটির জন্য বেশ কিছু কারণ আছে, ঠিক আছে। যেমন একটা যদি কারণ বলি, যে এর সাথে আপনি বিল্ডারটা পাচ্ছেন, এবং বিল্ডারটা অনেক ফ্লেক্সিবল বলতে কি বোঝাচ্ছি আমি, যে আপনি যে কোনো ধরনের ডিজাইন ডিবি বিল্ডার দিয়ে আনতে পারবেন। তারপরে আর একটা ব্যাপার হচ্ছে রিসোর্স।
নরমালি যে বিল্ডার গুলো আসছে এখন এখন অনেক বিখ্যাত বিখ্যাত বিল্ডার আছে, তাই না? যেমন কি কি আছে, এলিমেন্টর আছে, উম তারপরে আর কি বলা যেতে পারে, উম অনেক বিল্ডারই আছে, ভিভার বিল্ডার আছে, তারপরে আপনাদের ফিউশন বিল্ডার ভিজুয়াল আছে কম্পোজ আবার, আছে। আর তারপরে ভিথিমের কোড বিল্ডার, অনেক অনেক বিল্ডারই আছে। তো ভিজুয়াল কম্পোজারও একটা পপুলার বিল্ডার, কিন্তু সব বিল্ডার যখন তাদের ইউজার ইন্টারফেসটা যখন ভালো ছিল না, তখন কিন্তু ডিবি বিল্ডারের ইন্টারফেসটা কিন্তু সবচেয়ে ভালো ছিল। তো সেই জন্য এর রিসোর্স কিন্তু অনেক কিন্তু পুরানো, তার মানে অনেক দিন আগের থেকেই ডিবি রিসোর্স নিয়ে মানুষ কাজ করছে, ডিবি নিয়ে কাজ করছে, সেজন্য এর রিসোর্স অনেক অ্যাভেলেবল। দেখবেন যে যে কোনো ডিজাইন নিয়ে আপনি সমস্যায় পড়ছেন, ওইটার রিসোর্স যদি আপনি যদি ডিবিতে যদি সার্চ করেন, দেখবেন অনেক রিসোর্স আপনি পাচ্ছেন, রিসোর্সের অভাব নাই। কিন্তু অন্যান্য বিল্ডারে দেখবেন রিসোর্সের পরিমাণ একটু কম, টিউটোরিয়ালের পরিমাণ একটু কম, কিন্তু ডিবিতে এর পরিমাণ কিন্তু অনেক বেশি। আর একটা কারণ কি হতে পারে, ডিবির প্রাইস প্ল্যানটা, তাই না? দেখবেন ডিবির প্রাইস প্ল্যানটা অন্যরকম। ডিবির লাইফ টাইম প্লাস ইয়ারলি কিন্তু প্ল্যান আছে, ইয়ারলি প্ল্যানটা আছে। ম্যাক্সিমাম থিমেই দেখা যাচ্ছে যে প্ল্যান গুলো কেমন থাকে, যে তাদের একটা প্ল্যান থাকে যে আহ, একটা ওয়েবসাইটের জন্য তারা হয়তো $60 থিম বিক্রি করবে, তাই না? $60 একটা ওয়েবসাইটের জন্য থিম বিক্রি করবে। তো এটা আপনি ওয়ান ওয়েবসাইট ইউজ করতে পারবেন, হয়তো আপনি পাবেন যে কি পাবেন, লাইফ টাইম ইউজ করতে পারবেন একটা ওয়েবসাইটেই আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন। সাপোর্ট হয়তো পাবেন হচ্ছে 6 মান্থ অন্যান্য থিমের ক্ষেত্রে। কিন্তু ডিবির প্রাইস প্ল্যান দেখা যাচ্ছে যে অন্যরকম, ডিবি আপনাকে দিচ্ছে লাইফ টাইম সাপোর্ট প্লাস আনলিমিটেড ওয়েবসাইটে আপনি ইউজ করতে পারেন ডিবি থিম, একবার কিনলেই। একবার কিনলেই আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন, আবার আনলিমিটেড ওয়েবসাইটও পাবেন। সেটা হচ্ছে তাদের লাইফ টাইম প্ল্যান আছে $249। একটা ফ্রিল্যান্সার যদি একবার যদি $250 দিয়ে এই থিমটা কিনে নেয়, সে তার আহ, পুরো লাইফটাই কিন্তু এই থিমটা কিন্তু ইউজ করতে পারবে, তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। আবার তাদের ইয়ারলি ইয়ারলি প্ল্যান আছে, ইয়ারলি প্ল্যান মেবি 89 USD, সরি 89 USD। তো এইটাও দেখা যাচ্ছে ইয়ারলি আপনি 1 বছর আপনি এর আপডেট, এর সাপোর্ট, এই থিমটা যে আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করা সব ফ্যাসিলিটি পাবেন। তো অন্যান্য প্রাইসের তুলনায় দেখা যায় যে ডিবি থিমের কিন্তু প্রাইসটা কিন্তু অন্যরকম। তো এইটাও অনেকে আকর্ষণ করে যে আমি তাহলে যদি ডিবিটা যদি শিখি, একটা দেখা যাচ্ছে একটা কোম্পানি, পুরো একটা কোম্পানি কিন্তু ডিবি থিমের উপর রান করতে পারে। অনেক অর্গানাইজেশন আছে যারা ডিবির উপর পুরোপুরি রান করে, তার ওয়েব ফ্রম, তারা শুধু ডিবি নিয়েই কাজ করে। তো এই থিমটা হয়তো তারা একটা কিনে নিছে, লাইফ টাইম কিন্তু ক্লায়েন্টকে কিন্তু এই রিলেটেড কিন্তু সাপোর্ট কিন্তু দিতে পারবে। তো এই সুবিধাগুলোর জন্য দেখা যাচ্ছে ডিবি কিন্তু এখন মোস্ট পপুলার। তো ডিবির এই ইস্যুগুলো যে আমি বললাম, এই ব্যাপারগুলো সম্পর্কে কারো কোনো কথা, প্রশ্ন, মন্তব্য করতে পারেন? আমার প্রশ্ন হলো গিয়ে, আমি স্যার তাইলে যেহেতু ক্লায়েন্ট আমাকে কিনে দেবে স্যার ক্লায়েন্ট কাজের জন্য, তাইলে তো স্যার আমার এটা কেনার দরকার নেই নাকি স্যার? হ্যাঁ, আপনাকে যদি ক্লায়েন্ট যদি প্রোভাইড করে ক্লায়েন্টের প্রজেক্টের জন্য, আপনার তো আর ওই ওই প্রজেক্টে তো আর আপনার তো কিনে লাভ নেই। বাট আপনি যদি নিজে যদি এরকম যদি চান যে আমি একবার কিনে নিলাম, আমি হয়তো ক্লায়েন্টকে এই এইটা দিয়ে হেল্প করব এবং ক্লায়েন্ট পিক করার ট্রাই করব, এটা হবে আমার স্ট্র্যাটেজি। হয়তো অন্য ফ্রিল্যান্সার কিনে বলতেছে যে আমাকে থিমটা প্রোভাইড করো, তাহলে আমি তোমার কাজটা করে দিতে পারবো। হয়তো আপনি বললেন যে না, তুমি আমাকে থিমটা দিতে হবে না, কিন্তু কাস্টমাইজেশনের জন্য তুমি আমাকে এত ইউএসডি দিবা। তো হুম। তখন কিন্তু ব্যাপারটা কিন্তু পজিটিভ হয়ে গেল ক্লায়েন্টের জন্য। তখন ক্লায়েন্ট যদি আপনি হন, আপনিই যদি নিজে ক্লায়েন্ট হন, কাকে পিক করবেন বলেন তো? জি স্যার, দ্বিতীয় জন স্যার, ওই তো। সীমানা। তো বিষয়টা ঠিক এইরকমই।
তো ফার্স্টের দিকে আপনারাও ক্লায়েন্টকে ফ্রিতেই ডিবি থিমের সার্ভিসটা দিবেন, ঠিক আছে? আর ডিবি থিমটা আমি প্রোভাইড করব, নো প্রবলেম। আমি আপনাদের প্রোভাইড করব ক্লায়েন্ট প্রজেক্টে, নো প্রবলেম। তারপরে হয়তো আপনারা যখন নিজেরাই প্রিপেয়ার হয়ে যাবেন, আপনাদের কাছেও জোগাড় হয়ে যাবে থিম, বা আপনারা নিজেরাও কিনে নিতে পারবেন, বা কোনো জায়গা থেকে জোগাড়ও করতে পারবেন, কোনো প্রবলেম নেই, আপনারা করতে পারবেন। কিন্তু ফার্স্টের দিকে আমি আপনাদের প্রোভাইড করব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমাদের ডিবি থিম নিয়ে কাজ করতে হবে। তো ডিবি থিম নিয়ে যদি কাজ শুরু করতে চাই, তাহলে আমি কালকে একটা জায়গায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম, তাই না? কোথায় ইনস্টল করেছিলাম? buyyourtheme.com/test নামে একটা সাবডোমেইনে। আচ্ছা, এটা হচ্ছে আমার ছিল। আচ্ছা, আমি কালকে আবার কি কাজ করছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের ভিতর আমি কালকে থিমটা আপলোড করেছিলাম, তাই না? থিম ইনস্টল করা আছে। তো আপনাদের আমি একটা কাজ দিছিলাম যে আপনারা যাদের ডোমেইনটা দরকার, তো তারা ডোমেইনে ডিবি থিমটা ইনস্টল করে আমাকে বলবেন যে অ্যাক্টিভ করে দিতে, আমি অ্যাক্টিভ করে দিব। তো আমি অ্যাক্টিভ করে দিব বলতে আমি আসলে কি অ্যাক্টিভ করে দিব? আমি আসলে লাইসেন্স কিটা অ্যাক্টিভ করে দিব, ঠিক আছে? যেন আপনি প্রিমেট লেআউট গুলো যেন ইউজ করতে পারেন। কিন্তু আমি দেখলাম যে আপনারা কি করছেন, আপনারা ডিবি থিমটা জাস্ট ইনস্টল করে রেখে দিয়েছেন, থিমটাই অ্যাক্টিভ করেন নাই। থিমটাই অ্যাক্টিভ করেন নাই বলতে কেমন? আমি যদি আচ্ছা কি দেখাই স্যার? প্র্যাকটিক্যালি, ওয়েট। এই যে নরমালি এই যে এরকম অবস্থায় ছিল ডিভিটা, তার মানে 2090 থিমটাই কিন্তু অ্যাক্টিভ ছিল, আর ডিবি থিমটা আপনি জাস্ট ইনস্টল করে রেখে দিয়েছেন। তো এটা কেন করছেন জানি না, মনে হয় না বুঝেই করছেন। ডিবি থিমটা আপনি ইনস্টল করার পর অ্যাক্টিভ করতে পারেন, আপনার শুধু লাইসেন্সটা লাগবে হচ্ছে প্রিমেট লেআউট গুলো ইউজ করতে। তো আমি আজকে দেখেন, আমি আবার ডিবি থিমটা আপলোড করি, থিম আপলোড করি, অ্যাড নিউ, আপলোড থিম, চুজ ফাইল থেকে আমি ডিবি থিমটা নিয়ে আসি, কম্প্রেসের মধ্যে ডিবি, এটা ইনস্টল করি। ডিবি থিম ইনস্টল কেউ লোকাল হোস্টে করছেন? কারো কোনো প্রবলেম হয়েছে লোকাল হোস্ট ইনস্টল করতে? না স্যার, লোকাল হোস্ট তারপর আপনার হচ্ছে লাইভ কোনোটাতেই প্রবলেম হয় না স্যার। গুড। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। আমি যখন আগে প্র্যাকটিস করতাম ভিডিও দেখে, তো অনেক ওখানে আমরা যেমন হচ্ছে রুট আর পাসওয়ার্ডটা রাইখে দিতাম, ফার্স্ট ওভাবেই প্র্যাকটিস করতাম। তো অনেক অনেক ইউটিউবার যেটা দেখাতো যে হচ্ছে যে আহ, নতুন ডাটাবেস ক্রিয়েট করার পরে প্রিভিলাইজে গিয়ে নতুন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে স্যার, হুম। ওখানে রুট পাসওয়ার্ড ওটা চেঞ্জ করে দিয়ে দেন হচ্ছে জাম্পের ডাইরেক্টরিতে ঢুকে ওই যে স্যার হচ্ছে আপনার ডাব্লিউপি কনফিগ যে অপশনটা ওখান থেকে চেঞ্জ করে দেয় স্যার। এখন হুম স্যার এই মেথডটা কেন ইউজ করা হয়? এটা আসলে কি, যে জানার জন্য আপনি করতে পারেন যে আসলে কোথায় চেঞ্জটা হয়, বা আমরা ইউজার কোথা থেকে আমি হয়তো জ্যাম্পে আপনাদের দেখাইছি রুট আর ফাঁকা পাসওয়ার্ড ইউজ করে আপনি করতে পারেন। তো আপনি একটু চেষ্টা করলেন জানার জন্য যে আসলে ইউজার অ্যাড করে এই জিনিসটা করা যায় কিনা, বা আসলে এগুলা যে আমি যে চেঞ্জ করতেছি একবার যদি আমি সেট আপ করে ফেলি তাহলে আর পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো কিনা। এগুলো দেখা যাচ্ছে অনেকে দেখায় তাদের স্কিল গুলো দেখানোর জন্য বা শেখানোর জন্য, প্লাস আপনারাও নিজেরাও দেখতে পারেন, নিজেরা একটু শেখার জন্য আর কি। তো সেক্ষেত্রে কি রকম প্রবলেম হতে পারে? যেমন আমি চেঞ্জ করলাম, আমি চেঞ্জ করে আমি পাসওয়ার্ড ওগুলা চেঞ্জ করে আমি নিজের মতো ইনস্টল করলাম, এরকমের ক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে?
যে আমি চেঞ্জ করলাম, পরে কাজ করতেছি আপনি বা হয়তো একটা আবার সাইট নতুন। ডেভেলপ করছেন, তাই না? একটা সাইট ডেভেলপ আচ্ছা, করছেন একটা ডেটাবেজের আন্ডারে। এখন আপনি যদি ডেটাবেসের নেমটা চেঞ্জ করে দেন, তাহলে তো আপনার ডেটাবেস কানেকশন ইরর দেখাবে, তাই না? জি তো স্যার। তখন হয়তো আপনাকে ডেটাবেসের নামটা চেঞ্জ করে আবার কনফিগ ফাইলটা এডিট করে এরকম চেঞ্জ করতে হবে, এরকম প্রবলেম হতে পারে। এগুলা মূলত বেশিরভাগ প্রবলেমটা হয় হচ্ছে দেখা যায় যে যখন আমরা ওয়েবসাইট মাইগ্রেশন করি, তাছাড়া এই ধরনের সমস্যা হয় না। ও, আচ্ছা আচ্ছা, স্যার, এগুলা আরেকটা কিন্তু ছিল আমরা স্যার। দেখবো, ঠিক আছে? আমরা যেমন কালকে যেমন দেখলাম যে আমরা ডেটাবেজে দেখলাম যে কোথায় সাইটের ডিটেলস গুলো থাকে, সাইটের ইউআরএলটা থাকে, সাইটের টাইটেলটা থাকে। তো এগুলো আপনাদের একটু ঘাটতে হবে যে আপনার আসলে এই ডেটাবেজের মধ্যে এগুলো কোথায় থাকে। স্যার, আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার। হুম, বলেন। স্যার, কোয়েশ্চেনটা হচ্ছে, যেমন আমি আগে যখন করছি তখন ওই ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ওই যে কন্টেন্টের যে ফাইলগুলো স্যার, ওগুলো আমি সেভ করে রাখছিলাম ওই সময়। এখন আমি নতুন লোকাল হোস্টে যদি আমি ওইগুলো এনে পেস্ট করে দিই স্যার, হুম, তাহলে কি কোনো সমস্যা হবে স্যার? আপডেট গুলা চাবে, আপডেট গুলো যদি দিয়ে দিই, এছাড়া কি স্যার অন্য কোনো তাইলে সমস্যা হতে পারে সমস্যা স্যার? হবে না। আপডেট গুলো যদি দিয়ে দেন তাহলে সমস্যা হবে না। আচ্ছা স্যার। আচ্ছা, তো ডিবি থিমটা আমি ইনস্টল করলাম। ইনস্টল করার পর দেখেন যে থিম ইনস্টলেড সাকসেসফুলি। তো আপনারা মনে হয় এই অবস্থায় আর কিছু করেন নাই, ঠিক আছে? অ্যাক্টিভেটটা ক্লিক করেন নাই। তো সেই জন্য আমি অ্যাক্টিভেটেড অপশনটা পাই নাই। তো আমার দেখা যাচ্ছে আমার থিমে গিয়ে আমাকে অ্যাক্টিভ করতে হয়েছে আগে। থিমে গিয়ে আমাকে আগে এটা অ্যাক্টিভ করতে হয়েছে, অ্যাক্টিভের পরে সিন আমি লাইসেন্স কি অ্যাক্টিভ করতে পারছি, ঠিক আছে? তার আগে কিন্তু আমি কিন্তু পারি নাই। তো অবশ্যই আপনারা যে থিমটা নিয়ে কাজ করবেন সেটা ইনস্টল করার পর আপনার প্রধান কাজ হচ্ছে আপনাকে সেটাকে অ্যাক্টিভ করতে হবে। এই যে অ্যাক্টিভেট নামে যে জায়গাটা আছে, এখানে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। এই অ্যাক্টিভেটে ক্লিক করলেই দেখবেন যে থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা হচ্ছে আপনাদের প্রধান কাজ। প্রথমে এই যে কাজটা আমাদের করতে হয় যে ডিভি থিমটা ইনস্টল করার পর আপনাকে অ্যাক্টিভ করতে হয়। তো এই অ্যাক্টিভের পরে আমি কি করি যে আমি আহ, এখানে আমি শুধু লাইসেন্স কিটা অ্যাক্টিভ করে দেই। তো আপনারা দেখেন এই ডিবি থিমটা ইনস্টল করার পর এবং অ্যাক্টিভ করার পর এই আমাদের ড্যাশবোর্ডে ডিবি নামে একটা অপশন চলে আসছে। এই যে ডিবি নামে একটা অপশন, ডিবি লোগো সহ। এবং ডিবির উপর হোভার করলে কি কি অপশন আসতেছে, থিম অপশন, থিম বিল্ডার, থিম কাস্টমাইজার, রোল এডিটর, ডিবি লাইব্রেরি, সাপোর্ট সেন্টার, অনেকগুলো অপশন আসছে। তো এটা আসলে ডিবিরই দেয়া একটা অপশন, ঠিক আছে? ডিবি এই অপশন গুলো হ্যান্ডেল করে। প্রত্যেকটা থিমেরই এরকম নিজস্ব কিছু অপশন থাকে। তো আমরা যদি দেখার চেষ্টা করি যে অপশন গুলোতে কি কি আছে, একটু দেখা ট্রাই করি। যে ডিবি থিম অপশন, থিম অপশনটা আমি ওপেন করলাম। এখানে কি কি আছে? থিম অপশনে ক্লিক করার পর আমার কাছে অনেকগুলো অপশন আসছে, তাই না? এখানে অনেক কিছু অপশন আছে, যেমন জেনারেল, ন্যাভিগেশন, বিল্ডার, লেআউট, অ্যাডস, এসইও, ইন্টিগ্রেশন, আপডেট। এই আপডেটের ঘরে দেখা যাচ্ছে আমাকে লাইসেন্স কিটা দিতে বলতেছে, তাই না? আমাকে লাইসেন্স কিটা দিতে হবে। তাছাড়া কিন্তু এই থিমটা কিন্তু অ্যাক্টিভ হবে না। আমি কিন্তু লাইসেন্স কি দেয়া ছিল, সেই জন্য এই যে চেক মার্কটা কিন্তু উঠলো। আমি সেভ চেঞ্জেস করলে যে হ্যাঁ আমার লাইসেন্স কিটা ঠিক আছে। যদি লাইসেন্স কি যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে কিন্তু এটা কিন্তু আসতো না। তো প্রত্যেকটা ট্যাবে দেখেন অনেক অনেক কাজ আছে এই থিম রিলেটেড। যেমন ফার্স্ট জেনারেল ট্যাবে আপনি লোগোটা সেট আপ করে দিতে পারেন এইখান থেকে। ফিক্সড ন্যাভিগেশন বার আপনি চান কিনা, ফিক্সড ন্যাভিগেশন বার কোনটা, যেটা স্ক্রল করলেও ফিক্সই থাকবে। আমরা তো স্ক্রল করলে কিন্তু এই ন্যাভিগেশনটা, এই যে এই ন্যাভিগেশনটা কিন্তু চলে যাচ্ছে। এরকম আমাদের ওয়েবসাইটেও যে ন্যাভিগেশনটা থাকে, এটা এটা যদি আপনি ফিক্সড করে দিতে চান তাহলে এটা ইনেবল করে দিতে পারেন, ফিক্স না রাখতে চাইলে ডিসেবল করে দিতে পারেন এই অপশনটা। তারপরে আপনি ডিবি গ্যালারিটা ইনেবল রাখতে চান কিনা, ডিবি গ্যালারিটা কোনটা, আপনি দেখা যাচ্ছে মডিউলের ভিতর ডিবি গ্যালারি নামে একটা অপশন পাবেন, সেটা আপনি ইনেবল রাখতে চান কিনা। তারপরে কালার পিকার প্যাটেল, দেখা যাচ্ছে থিমের ভিতর আমরা বিভিন্ন কালার পিক করব, ঠিক আছে? তো কালারের সময় কোন কালার গুলো সাজেস্ট করবে, তো সেই কালারের প্যাটেলটা এটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এগুলো আমি ভিতরে দেখাবো, ঠিক আছে? ফার্স্ট একটু ব্রিফ করতেছি, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। গ্যাপ দ্য ফার্স্ট পোস্ট ইমেজ, ব্লক স্টাইল মডিউল, এগুলো আমরা ইনেবল করে দিলে আমরা ফার্স্টের পোস্ট ইমেজটা গ্যাপ করতে পারবো। তারপরে ব্লগের স্টাইল গুলো দিতে পারবো, সাইড বার লেআউট কেমন হবে, সাইড বার লেআউট রাইট সাইডে থাকবে না লেফট সাইডে থাকবে, এই অপশন গুলো এখান থেকে করা যায়।
তো আমি এইগুলা এখানে এখন না দেখায় আমরা লাইভে কাজ করি এবং এখান থেকে তারপরে পরিবর্তনগুলো দেখব। তো আপনাদের প্রথমে কাজ হবে হচ্ছে যে এই অপশনগুলো একবার দেখে নেওয়া, ঠিক আছে? দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি কিন্তু দেখাচ্ছি না প্রথমে। দেখেন থিম বিল্ডারের ভিতর কি অপশন আছে। থিম বিল্ডারের ভিতর আমরা গ্লোবাল হেডার বিল্ড করতে পারি। এখানে গ্লোবাল হেডার কোনটা, আমাদের ওয়েবসাইটের হেডার যদি একটা গ্লোবালি যদি একটা হেডার সেট করে দিতে চাই যেটা সব টেমপ্লেটে একটা হেডার থাকবে, আমরা এখান থেকে এটা পারবো। গ্লোবাল বডি, আমরা যদি কোনো বডি যদি অ্যাড করতে চাই গ্লোবালি, যে সব পেজে যেন একটা বডি যেন শো করে, গ্লোবাল ফুটার, এগুলো অ্যাড করতে পারি এখান থেকে। তারপরে থিম কাস্টমাইজারের ভিতর কি আছে, থিম কাস্টমাইজারের ভিতর ওই যে আমরা যে আগে যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ দেখেছিলাম ওই অপশনটা, তাই না? এখানে নাম দিছে থিম কাস্টমাইজার। তো আমাদের আগে কয়টা অপশন ছিল, এখন কিন্তু অনেক বেশি অপশন আছে। যেমন জেনারেল সেটিং এর ভিতর সাইট আইডেন্টিটি, তারপরে লেআউট সেটিং, আমরা লেআউট কেমন চাই, বক্সেট লেআউট চাই, কন্টেন্টের ওয়াইড কত হবে, এগুলো আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারবো। টাইপোগ্রাফি, আমরা দেখা যাচ্ছে বডি টেক্সটের ফন্ট সাইজ কত চাই, বডি লাইন হাইট কত চাই, হেডার টেক্সট সাইজ কত চাই, এগুলো কিন্তু আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তারপরে হেডারের লাইন হাইট কত হবে, হেডারের ফন্ট স্টাইল বোল্ড হবে কিনা। হেডার বলতে কোনটা বোঝাচ্ছে, ওই যে H2 ট্যাগ, হেডার ট্যাগ গুলো H1 H2 H3 এই ট্যাগ গুলো। তো এখান থেকে অনেক কিছু এরকম অপশন সেট আপ করা যাবে। তো এগুলো আমাদের দেখতে হবে, আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। তারপরে দেখি তার কি অপশন আছে, রোল এডিটর আছে, তাই না? আমরা এখান থেকে আমাদের বিভিন্ন ইউজারের জন্য বিভিন্ন রোল সিলেক্ট করে দিতে পারি। যে আমরা যদি দেই যে অ্যাডমিনিস্ট্রেটররা থিম অপশনটা দেখতে পাবে না বা থিম অপশন নিয়ে কাজ করতে পারবে না, এটা কিন্তু আমরা করে দিতে পারি। অথর হয়তো আমরা দিলাম যে অথর ডিবি লাইব্রেরি নিয়ে কাজ করতে পারবে না, এরকম কিন্তু অনেক কিন্তু অপশন আছে এই রোল এডিটরের কাছে। এইগুলো ডিবি লাইব্রেরিতে কি আছে, ডিবি লাইব্রেরিতে আমরা বিভিন্ন লেআউট ইম্পোর্ট অ্যাড করে রাখতে পারি। যেমন জাহিদ ভাই হয়তো একটা লেআউট বানাইছে ডিবিতে, তো সেটা চাচ্ছে সাগর ভাই ইউজ করতে বা অমি ভাই ইউজ করতে চাচ্ছে, সে কি করবে, তাকে বলবে যে আপনি লেআউটটা আমাকে একটু ইম্পোর্ট করে দেন, এক্সপোর্ট করে দেন। উনি এক্সপোর্ট করে দিলে আপনি হয়তো আপনার লেআউটস লাইব্রেরিতে আপনি ওইটা ইম্পোর্ট করে দিলেন। তো এই রিলেটেড সার্ভিস গুলো এখানে আছে। তারপরে আছে সাপোর্ট সেন্টার। সাপোর্ট সেন্টারের মধ্যে কি আছে, যে আমরা থিমের অনেক সাপোর্ট নিতে পারি, ঠিক আছে? আমাদের থিমে হয়তো কোনো প্রবলেম হলো, তখন আমরা এই থিম প্রোভাইডারকে রিমোট অ্যাক্সেস দিয়ে আমরা তাদের কাছ থেকে সাপোর্ট চাইতে পারি। এই যে চ্যাট উইথ সাপোর্ট অপশন আছে, এখান থেকে আমরা সাপোর্টে লাইভ চ্যাট করতে পারি। প্লাস থিমের ডকুমেন্টেশন দেখতে পারেন। প্লাস থিমের একটা সেভ মুড আছে, তাই না? সেভ মুড কি জন্য, এই যে দেখা যাচ্ছে যে আপনি একটা প্লাগইন ইনস্টল করছেন, তো তখন দেখা যাচ্ছে থিমটা ঠিক মতো কাজ করতেছে না। তো আসলেই কি জন্য থিম ঠিক মতো কাজ করতেছে না, এটা দেখার জন্য আপনি সেভ মুড চালু করে নিতে পারেন। এগুলো আমরা দেখব, সব প্র্যাকটিক্যালি দেখব, কোনো প্রবলেম নেই। তো আমরা ফার্স্টে শুরু করি। স্যার আমার একটা কোশ্চেন মনে পড়ছে। বলেন। বলছি এই যে থিম মনে করেন আমরা তো হচ্ছে যদি থিমের যে কি ওইটা থাকে, যদি ওইটা আমাদের থাকে ইউজ করি তাহলে তো এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। হুম তা এখন সেম থিম যদি দুইজন ব্যবহার করে প্রবলেম হবে না? আরেকবার মনে করেন বলেন আপনি তো। মানে বলছি যে আপনি তো আমাদের ডিবি থিমটা দিচ্ছেন লাইসেন্স কে সহ। হুম এখন এটা যদি আমরা ইউজ করি অথবা আমাদের যে ক্লায়েন্ট মানে প্রোভাইড করলো যে তুমি থিম এটা দিয়ে দাও মানে বিল্ড করে দাও, হুম এখন এটা ইউজ করলে প্রবলেম হবে না? না, এই থিমটার তার মানে প্রাইস প্ল্যানটাই এরকম যে আপনি একই লাইসেন্স অনেকগুলো ওয়েবসাইট ইউজ করতে পারবেন। এখন সেম ভাবে যদি ডিবি তো একটা থিম বিল্ডার অন্য যদি থিম ইউজ করে তখন কি এভাবে সেম ভাবে ওয়েতে ইউজ করা যাবে? না না, অন্যান্য থিমের দেখা যাচ্ছে লাইসেন্স কি অন্যভাবে দেয়, পারচেজ করলে তারপর একটা লাইসেন্স কি জেনারেট করে দেয়। ও আচ্ছা, মানে আপনি যদি কিনেন তাহলে ওইটা আমি ইউজ করতে পারবো না? না স্যার না, বলতেছি দেখেন এই যে ডিবির আমরা প্রাইস প্ল্যানে যাই, ডিবি প্রাইস এন্ড প্ল্যান।
দেখেন 249 ইউএসডি তে আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন, এবং এখানে দেখেন আপনি স্যার আনলিমিটেড এইটার ওয়েবসাইট আবারই ইউজ করতে পারবেন। হয়ে যাবে না, ডেট এক্সপায়ার হবে না এরকম কিছু নাই, মানে আপডেট করতে হবে 2 বছর বা 1 বছর পরে? না না, এই লাইফ টাইম অ্যাক্সেসে আপনি সবকিছু পাবেন একদম লাইফ টাইম, আপনাকে আর এটা নিয়ে কোনো ভাবতে হবে না। আপনি যদি লাইফ টাইম যদি কেনেন, আর ইয়ারলি যদি কেনেন তাহলে 1 ইয়ার পর পর আপনাকে রিনিউ করতে হবে। দেখেন এই যে একটাই লাইসেন্স, আর সেটা আমার কি লাইফ টাইম প্রিমিয়াম সাপোর্ট, লাইফ টাইম ওয়েবসাইট ইউজেস, আনলিমিটেড ওয়েবসাইট ইউজেস, লাইফ টাইম আপডেট, সবকিছু লাইফ টাইম। ডিবি এই জন্যই তো মোস্ট পপুলার, ওয়ান লাইসেন্স কমপ্লিট অ্যাক্সেস। ওয়েট, আমার একটা ফোন আসছে। কপিটা এরকমের যে ওই যে থিম ব্লক সহ অন্যান্য সাইটে যে থিম গুলো অনেকে যে আপলোড করে স্যার, ওই থিম গুলো কি স্যার এভাবে ডাউনলোড করে করে স্যার পরে লাইসেন্স নিয়ে নিতে হবে স্যার? থিম লকারের থিমের কথা বলতেছেন? জি স্যার। থিম লকারের থিম তো নাল থিম। হ্যাঁ স্যার, ওইগুলাও তো স্যার পরে করে নিতে হবে স্যার, ওই যে নাল থিমের লাইসেন্স আপনি করে কোনো নিতে হবে। আপডেট পান না। হ্যাঁ স্যার। স্যার আমার কাছে কিছু থিম আছে, ওইগুলো হচ্ছে অ্যাস্টা, আভাডা, বিহেভার, ইলেকট্রো, এরকম কয়েকটা থিম আছে। এগুলা কি তাহলে আমি ইউজ করতে পারবো না? লাইসেন্সই লাগবে। ওইটা আপনি দেখা যাচ্ছে কিছু থিমের দেখা যাচ্ছে জিপিএল লাইসেন্স দেয়া থাকে, ঠিক আছে? জিপিএল লাইসেন্স বলতে কি, যে ওই থিমটা আপনি ইউজ করতে পারেন কিন্তু কোনো আপডেট পাবেন না। ও এটা আচ্ছা। তো ক্লায়েন্টকে বলে নিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টকে ক্লায়েন্টকে বলাই বলে থাকবে। দিতে হবে। জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা, থিম নিয়ে কারা কনফিউজ বলেন তো, আর কে কে কনফিউজ আছেন? আমি পুরাই কনফিউজ। ওকে, আপনার কনফিউজের কারণ আছে, আপনি কে- একটু বেশি স্যার চিন্তা করেন। বলছি স্যার, এই যে জিপিএল এর কথা বললেন, এই জিপিএল এর কথা আমি শুনছি, তাহলে এই জিপিএল এর কি এটার লাইসেন্স কি থাকে? জিপিএল এ লাইসেন্স কি থাকে না, ওই থিমটাই তার মানে অ্যাক্টিভেটেড করা থাকে। ও মানে অ্যাক্টিভ করা থাকে, এটা আমি ইউজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে আমাদের যে ওয়ার্ডপ্রেসে কি বলি, থিম ফরেস্টে যে মাসিক ফ্রি থিম দেয়, ঠিক আছে? এই জি। থিমটা কিন্তু আমরা ফ্রি পাই, এবং এটা একটা জিপিএল থিম। সো দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করতে পারি, কিন্তু কোনো আপডেট পাবো না ইন ফিউচার। ওইগুলো তো আমার ইনস্টলই হয় না, আপলোড করলে 3টা নামাইছিলাম, একটাও ইনস্টল হয় না। ইনস্টল হবে, আপনি থিমটা সঠিকভাবে এক্সট্রাক্ট করতে পারেন না। থিম ফরেস্ট ফাইলটা হয়তো এক্সট্রাক্ট করতে হয়। হয়তো হয় হয় দেখ। ওটা এক্সট্রাক্ট করে দিতে হবে। জিপ, এখানে তো জিপ ফাইল দিতে হয় না? জিপ স্যার ফাইল ছাড়া প্লাগইন তো। কি একই অবস্থা করতে হয় স্যার? প্লাগইন এর জন্য কি স্যার ওই যে প্রিমিয়াম প্লাগইন গুলো কি স্যার কোনোভাবে অ্যাক্টিভ করতে হয় স্যার? হ্যাঁ, প্রিমিয়াম প্লাগইন গুলো আপনার লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ করতে হয়। আর যেগুলো অ্যাক্টিভ করা স্যার? যেগুলো অ্যাক্টিভ করা থাকে সেগুলো তো অ্যাক্টিভেটেডই, এখানে আর কোনো প্রবলেম নাই। আচ্ছা। স্যার এইভাবে দেখা যায় তো একটা মানে একটা ওয়েবসাইটের উপর অনেক প্রাইস পড়ে যায়, সবগুলা প্লাগইন তারপর থিম এগুলা কিনতে কিনতেই তো অনেক হয়ে যায়, দাম বেড়ে যায়। এটা আসলে ওয়েবসাইটের উপর নির্ভর করে। যেমন একটা ওয়েবসাইট আপনি ডিবি থিম দিয়ে বানাই দিতে পারেন কমপ্লিট, জেনারেল পারপসে যদি ওয়েবসাইট ইউজ করা হয়, অন্য ফাংশনালিটি লাগবে না। কিছু ফাংশনালিটি লাগবে, সেগুলো আপনি ফ্রি প্লাগইন দিয়ে করে দিতে পারবেন। তো দেখা যাচ্ছে এটা আপনার স্কিলের উপর নির্ভর করে যে আপনি কিভাবে কাজটা করবেন। আপনি প্লাগইন কেও তো কাস্টমাইজ করতে পারেন পিএইচপি কোড দিয়ে, থিম কেও কাস্টমাইজ করতে পারেন। তো সবকিছুর জন্য এই যে প্লাগইন আর থিম তার মানে লাগবে এইরকম না। আপনি নিজের মতো কিছু করতে পারেন, নিজে কিছু কোড করে প্লাস প্লাগইনের হেল্প নিয়ে। ফ্রি যত প্লাগইন আছে সেই রিসোর্সই আনা। তো তারপরেও দেখা যাচ্ছে যে যখন খুবই হাই কোয়ালিটি হাই ফাংশনালিটি লাগে, তখন দেখা যাচ্ছে যে সাইটের প্রাইস পড়ে, ভালোই পড়ে। তো দেখা যাচ্ছে যে আমাদের যে টেমপ্লেট গুলো, অনেক রকম টেমপ্লেট আছে, যে ফাংশনালিটি গুলো আমাদের দরকার, সেগুলো দেখা যাচ্ছে যে অনেক টেমপ্লেটের সাথে এই ফাংশনালিটির জন্য যে প্লাগইন গুলো দরকার সেগুলো তারা ফ্রি দিয়ে দেয়। এরকমও থিম আছে। কালকে যেমন একটা দেখলাম,
কি যেন একটা দেখলাম, ভুলে গেছি, দাঁড়ান তো দেখি। যেমন বুকলি তাহলে প্লাগইন একটা আছে বুঝছেন, বুকলি প্লাগইনের দাম হচ্ছে মনে হয় 70 না $90। তো বুকিং ম্যানেজমেন্ট করার জন্য ওই রকম প্লাগইন, তাহলে মানে আমার একটা প্লাগইন কিনতেই প্রায় $90 মতো লেগে যাবে। বুকলি প্লাগইনের দাম কত? বুকিং প্লাগইন আর কি, এটা এটা কি জন্য লাগে? এটা হচ্ছে আপনাদের বুকিং রিলেটেড কাজগুলো করার জন্য। যেমন ডাক্তারের যদি ওয়েবসাইট থাকে তাহলে তাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে না, অনলাইনে মানুষ অ্যাপয়েন্টমেন্ট বুক করবে। এই যে $90 বুকলি প্লাগইনের দাম, ঠিক আছে? তো এই প্লাগইনটা একটা থিমের সাথে ফ্রি আছে, আমি বের করছিলাম, কোন থিমটা জানো, নামটা ভুলে গেছি। ওই থিমের সাথে তো রাইখে দেয় মনে হয় দামটা। ওই থিমের দাম থিমের তো অনেক সাথে ওই সম্ভবত। এই প্লাগইনটাই ফ্রি, ঠিক আছে? দাঁড়ান, কই যে দেখলাম, স্যার এই যে পেইড প্লাগইনের কোডটা স্যার আমি যদি কোনো ফ্রি প্লাগইনের কোডের ভিতরে ইমপ্লিমেন্ট করে কাজ করি তাহলে কি প্রবলেম আছে স্যার? আপনি পেইড প্লাগইনের কোড খুঁজেই পাবেন না, দেখা যাচ্ছে যে ওদের সার্ভার থেকে লোড হচ্ছে বুঝছেন। আর পিএইচপি কোড তো আপনি কোনো সময় দেখতে পাবেন না। আমরা এইচটিএমএল কোড যেরকম ব্যাক এন্ডে দেখতে পাই, পিএইচপি কোড দেখার কিন্তু কোনো অপশন নাই। পিএসপি হচ্ছে ব্যাক এন্ডের কাজ, আপনার যত যাবতীয় এই যত দেখেন, ব্যাক এই যে এন্ডের ওয়ান কাজ। শিডিউল রিটেইল বুকিং নামে একটা থিম আছে, $70 প্রাইস। তো এই থিমের ভিতর দেখা যাচ্ছে এই যে আপনি পেয়ে যাচ্ছেন, এই যে বুকিং প্লাগইনটা পেয়ে যাচ্ছেন। বুকিং প্লাগইন, ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, রিভলিউশন স্লাইডার, এগুলো সবগুলা প্রিমিয়াম। তারপরে বুক পেমেন্ট উইথ কমার্স, এই প্লাগইনটাও ফ্রি। বুক ফ্রন্ট এন্ড এজেন্ট, এই প্লাগইনটাও ফ্রি। বুক ক্যালেন্ডার ফিটস, এই সব প্লাগইন এই একটা থিমের ভিতর মার্জ করে দেয়া আছে। তো এই থিমটা ইউজ করলেই কিন্তু আপনার বুকিং তাহলে থিমের রিলেটেড দাম কত? কাজ কিন্তু শেষ। 69। $70, কিন্তু আপনি প্রায় $150 সেভ করতেছেন এই থিমটা কিনে। তো এগুলো আসলে কি বলে এটাকে, যে এজেন্ট ভিত্তিক দেয়া থাকে, যে কোম্পানি ভিত্তিক, যে এই থিম থিম মালিক এই থিম তার মানে এই প্লাগইনের কাছ থেকে এইভাবে কিনে নিচ্ছে, যে একটা করে থিম বিক্রি করে, তার জন্য প্লাগইন প্রোভাইডারকে হয়তো এত ডলার প্রেজেন্ট করে। তো এইগুলো দেখা যাচ্ছে অনেক অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো এই থিমটা ইউজ করলেই কিন্তু আপনার বুকিং রিলেটেড সব হয়ে যাবে। তো ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের যদি বুকিং রিলেটেড সাইট লাগে তখন আপনি এই থিমটা কিন্তু পিক করতে পারেন, তাহলে আপনার থিমের কাজও হয়ে গেল, প্লাগইনের কাজও হয়ে গেল, ইজিলি কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারবেন। তো এগুলো অনেক স্ট্র্যাটেজি আছে, এগুলো আমাদের ডে বাই ডে আমরা যত কাজ করব তত আমাদের নিজেদের মধ্যে চলে আসবে। এখনই এত কিছু মাথায় আসবে না, ঠিক আছে? এটা স্বাভাবিক। আমরা যখন প্রথম কাজ করছি তখন আমাদের মাথায়ও এরকম কোশ্চেন আসছে, যে কোনটা কি, কিভাবে। এই ডিবি থিমটা তো আমি কারো কাছ থেকে শিখিই নাই, একা একা শিখা লাগছে। আমাদের সময় ডিবি থিমটা শুরুই হয়েছিল না। ডিবি থিম কিভাবে শিখছি জানেন? ক্লায়েন্ট বলছে যে ডিবি নিয়ে এই সাইটটা ডিবি দিয়ে বানাই দিতে, আমি বলি যে আমি তো পারি না। তো বলতেছে তুমি পারবা, তুমি চেষ্টা করো, দেখো। পরে কিছু টিউটোরিয়াল রিসোর্স টিসোর্স দেখে তারপরে আমি চেষ্টা করলাম, দুই একটা প্রজেক্ট করলাম, দেখি এখন ডিবি সব থেকে ইজি। স্যার এমন ক্লায়েন্ট চাই স্যার। ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাকে এরকম সাপোর্ট দেবে, ম্যাক্সিমাম ক্লায়েন্টই। ক্লায়েন্টরা চায় আপনি কাজ ম্যাক্সিমাম করেন, আপনি ফ্রিনেও দেয় চেষ্টা স্যার। করেন, আপনি পারবেন, এটা ওরা জানে, আপনার কথা শুনেই বুঝবে। যেমন এত কালকে কিছু জানার পরে এটা একটা মাধ্যমিক দেওয়া হয়। স্যার আমি ভুলেও ক্লায়েন্টে বলবো না, আপনি চেষ্টা করেন, আপনিও পারবেন তাইলে। ক্লায়েন্ট দেখা যাচ্ছে, আমার ক্লায়েন্ট তো ম্যাক্সিমামই এইরকম। আমি দেখা যায় যে ঝামেলার কাজ নিতে চাই না, ঠিক আছে? যেগুলা ঝামেলা তো নিতে চাই না, সে বলে যে না তুমি পারবা, তুমি ইজি, কোনো প্রবলেম নাই, হ্যান ত্যান এইসব অনেক কিছুই বলে। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টই এরকম। আবার ক্লায়েন্ট এমন ডিটেলস দিয়ে দেবে আপনাকে
যে তার মানে আমি যা শিখাইছি তার থেকেও আপনি ভালো শিখতে পারবেন, এরকম ডিটেলস অনেকে দিয়ে দেয়। এরকম কাজ আমি পাইছি। তার একটা টেবিল লাগবে, তো সে আমার তার মানে পাঠাইছে, ডিটেলস পাঠাইছে কেমন যে প্রথমে যাবা হচ্ছে প্লাগ ইনে, তারপরে অ্যাড নিয়ে, তারপরে প্লাগ ইন সার্চ করবা টেবিল প্রেস নামে, টেবিল প্রেসটা ইনস্টল করবা, ওইখানে আছে অ্যাড নিউ টেবিল, অ্যাড নিউ টেবিল থেকে এই অপশন, এইরকম ডিটেলস আমাকে পাঠাইছে। ঠিক আছে, পুরো ডাটা এন্ট্রির মতো মনে হইলো যে ক্লায়েন্ট এত ডিটেলসে পাঠাইছে, এরকম ক্লায়েন্টও আপনারা পাবেন। এমনি কি স্যার? কবে এটা পুরোপুরি শিখতে পারবো, আর কবে যে আমার এখন মানে আমি যখনই চিন্তা করি যে ওয়ার্ডপ্রেস এই যে থিম এই সব, মানে আমি এই যে ধরেন ফ্রি থিম গুলো নিছি, আমি এই যে লোকাল হোস্টে ফ্রি থিম নিছি, নিয়ে কাজ করার ট্রাই করতেছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী কাজটা করতে পারতেছি না এই জায়গাতে, কেমনে কি করব, কেমনে থিম বিল্ডার কি, মানে আওলাই যাইতেছি সব, কিভাবে কি করব। অনেক ট্রাই করলাম, কিছুটা চেঞ্জ করতে পারছি, কিছু পারি না, মানে তখনই মাথা নষ্ট হয়ে যায়। অন্যদিকে আর ভাববো কি, অ্যাসাইনমেন্ট কোথায় আর কি কোথায়, এগুলো নিয়ে করি, তখন আর ডাইনে বামে খেয়াল থাকে না। ও ভালো কথা মনে করছেন। এই তো আমাকে ভাই আমরা অ্যাসাইনমেন্টের কি খবর আপনাদের? 15-16টা ইয়া লিখছি মাত্র, আর এগুলো সবই ওয়ার্ডপ্রেসের পিছনেই খরচ করছি, কিন্তু ফলাফল তো পাচ্ছি না। আর কিসের অ্যাসাইনমেন্ট? গতকালকে ড্যাশবোর্ডের উপর অ্যাসাইনমেন্ট, ও, তা করছি স্যার। এটা কিন্তু কালকে সাবমিট ডেট। জি স্যার। জি স্যার, আজকে দিনটা আছে। হয়ে যাবে স্যার। 9 MB আছে, এমবি কিনেন। স্যার এমবি তো কিনবো, 20 জিবি আছে, কিন্তু এটা কাজে লাগতেছে না, নেট কি জন্য হইছে বুঝতেছি না। ওকে, আবার একটু কাজ শুরু করি, অনেক গল্প করলাম।